ভাই রিপন ভাই একটা বিষয় আনলেন যে 238টা ক্যাম্প ছিল সেটা উইথড্র করছে শেখ হাসিনা। কেন করছে, কোন স্বার্থে করছে, সেই বিতর্কে আমরা যাচ্ছি না, কিন্তু তখন আমাদের যে ভয়েসটা রেজ করা উচিত ছিল সবার, আমরা কি সেটা করছি? আমরা করি নাই। আবার যদি ধরেন যে আজকে এই ক্যাম্পগুলো ইউনূস সাহেবের বসানো দরকার, আমি কিন্তু কারো ব্যক্তিগতভাবে দোষ দিচ্ছি না, এটা সমষ্টিগতভাবে আমাদের দোষ। আবার আসেন, বিনয়ের সাথে বলছি, ইউনূস সাহেব যেদিন টেক ওভার করেন তখন ওনারা সবাই উপস্থিত ছিলেন। আমি প্রতীকী বলছি, নির্বাচনের ডেট দেন, যেমন নেপালে যেটা হয়েছে, ফ্রম ডে 1 সে তারিখ দিয়ে গেছে। 1 নম্বর। 2 নম্বর, তাকে আমরা বলি সে নির্দিষ্ট কিছু কাজ করতে আসে, কিন্তু তার কাজ কিন্তু লিখিত ছিল না, অথচ তার কাছে প্রত্যাশাও করছি। এই যে পার্বত্য চট্টগ্রামে আমরা প্রত্যাশা করছি, কতগুলা রেগুলার কাজ আছে যেটা বলা আছে। আর্মি কি করবে? দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আর্মি ফায়ার করে 5টা-10টা লোক আগে মারবে, তারপরে দরকার ব্যাখ্যা দিবে। উনি মারবে কি মারবে না এটার জন্য যদি সরকারি সিদ্ধান্ত বয়ে থাকে, কতগুলো রুটিন দায়িত্ব দেওয়া আছে। রাইট। বঙ্গবন্ধুর বাড়ি যখন ভাঙছে, কথার কথা বলছি আমি, তখন রুটিন দায়িত্ব ছিল প্রশাসনের, রুটিন দায়িত্ব কিন্তু ছিল, সেটা কি পালন করছে? করেনি। এই যে রুটিন দায়িত্ব পালন করে নাই, আবার রাজনৈতিক দল যখন আন্দোলন করে ইউনূস সাহেব খালি বলে আমি মেনে নিলাম কিংবা করব ইত্যাদি ইত্যাদি, আমরাও বলছি, কিন্তু আমাদের কিন্তু দায়িত্ব ছিল তখন বলার যে ভাই উনি তো ইলেক্টেড গভর্নমেন্ট না, তোমার এই দাবি তো গত 6 মাস 9 মাসের নয়, পুরনো, সেই রিপন ভাইয়ের আমলে হোক, প্রিন্স ভাইয়ের আমলে হোক, হাসিনার আমল হোক, সেই পুরনো দিন এখন আসছো কেন? ওনাকে একটা সুন্দরভাবে নির্বাচন করে যেতে দাও, তারপর তোমাদের দাবি দেন। আমরা কিন্তু সেই কথাটা বলি না। বলে জাতিসংঘের জরিপ মতো 1400 লোক মারা গেছে এই জুলাই আন্দোলনের 36 তারিখের মধ্যে। আর এর আগে পরে যদি ধরেন আপনি সেই 2008-এর থেকে যদি ধরে আসেন, সেই বিডিআর কিলিং থেকে যদি ধরে আসেন, শাপলা চত্বর হত্যা যদি ধরে আসেন, আয়নাগর যদি ধরে আসেন, বিনা বিচারে হত্যা যদি ধরে আসেন, সব কিছু মিলেলে হাজার হাজার লোক মারা গেছে। এখন সেই লোকগুলা মারা যাওয়ার পর যখন তাদের অভ্যুত্থান করানো, তাদের সরানো হইল, তখন যদি মনে করেন বড় দায়িত্ববান রাজনীতিবিদ বা যে রাজনৈতিক দলটার উপরে মানুষ তাকায় আছে, পুরা দেশের ড্রাইভিং সিটে বসে আছে, এমন একটা রাজনৈতিক দল যদি বলে ফেলে যে মানে রাষ্ট্রপতিকে সরানোর ব্যাপারে যদি অনীহা পাওয়া যায় কোনো গ্রাউন্ড দিয়ে, কিংবা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করতে হবে সেটা জনগণ সিদ্ধান্ত নিবে, এইটা কিন্তু ওই মুহূর্তে জুলাই চেতনা বিরোধী বক্তব্য হয়। ওই মুহূর্তে আজকে এই কথাগুলো আসলে হয়তো একরকম হইতো। তো আপনি যখন জুলাই চেতনার আন্দোলনের বিরুদ্ধে একটা স্টেপ নিয়ে নেবেন, তখন তো শ্রুতিই ফাটল। যেমন একটা কথা বলছে মঞ্জু ভাই যে আওয়ামী লীগের মধ্যে যারা কি বলে ভালো আওয়ামী লীগের যে কথাটা, তাদেরকে অ্যাকোমোডেট করতে পারলে আওয়ামী লীগের ভিতরে একটা ভাঙন তৈরি হইতে পারে বা তাদের লোক কমে যেতে পারে, একটা পদ দিলে, বিকল্প পদ দিলে। তার আগে আমি বলতে চাই যে রাজনৈতিক দলগুলাই তো একত্র হইতে পারেন নাই, ওদের ভাঙবেন কেমনে? এই যে রাজনৈতিক দলগুলোর সংস্কারের নামে ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর তো পার করলো, এখন পর্যন্ত একটা চূড়ান্ত জায়গায় আসতে পারলো না। আর আপনি তাদেরকে নিয়ে আমি চিন্তা করতেছি, কেউ কেউ ভাবেন টকশোতে আইসা ওদের 1 কোটি ভোটার আছে বাংলাদেশে, এরা যাবে কোথায়? এই চিন্তা তো ভাই আপনার না। রাইট। আপনি এই চিন্তা করেন কেন? হু হ্যাজ গিভেন ইউ দ্য রাইট টু থিঙ্ক অ্যাবাউট ইট? কোথায় তারা যাবে? আপনি ক্রিমিনাল দায়িত্ব না, নো রাষ্ট্র না, কেউরই দায়িত্ব না। আপনি তারা নিয়ে এত ভাবতেছেন। আবার অ্যাডমিনিস্ট্রেটিভ কায়দায় যদি তাদেরকে রাজনৈতিক দল নিষিদ্ধকরণ যায় না কেন? জামাতের নিবন্ধন তো বাতিল হয়েছিল, এখন আমারে বলবে আমি জামাতের দালাল। জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল না? যাওয়ার আগে জামাতের কার্যক্রম নিবন্ধন বাতিল করছে এবং কার্যক্রম নিষিদ্ধ করে গেছে না? আমরা কে প্রতিবাদ করছিলাম? কথার কথা বলছি। আজকে আপনি জাতীয় পার্টির কথা বলতেছেন, জাতীয় পার্টি আমার শত্রু না, আমার ভাত মাছ দেয়ও না, আমি তারটা খাইও না, কিন্তু প্রশ্ন সেটা নয়। প্রশ্ন যে জাতীয় পার্টি তো তাকে দীর্ঘ লাস্টের 3টা নির্বাচনে বিরোধী দল হিসেবে দাঁড়ায় তো তাকে একটা অফিসিয়াল স্বীকৃতি দিছে, সে অপরাধী না? আসেন খায়রুল হক সাহেবের মতো একজন বিচারপতি, প্রধান বিচারপতি তিনি। আমার কাছে খারাপ লাগে যে তার মতো লোকজন ম্যাজিস্ট্রেটের কাঠ ধরে গিয়ে দাঁড়ায়, তীর্থের কাকের মতো তাকায় থাকে একটা জামিনের জন্য। কিন্তু আপনি চক্ষু বন্ধ করে ভাবেন তো, 18 কোটি লোকের ভোটের অধিকার কিভাবে সে ছিনিয়ে নিছে? জনদাবির ভিত্তিতে যে তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল, সেটা সকল কার কথায় একটা ইয়ে করে কলমের খোঁজনি বাদ দিয়ে দিলেন। সো ইউ হ্যাভ টু পে ফর ইট। আপনাকে পে করতে হবে। এটাকে টু সাম এক্সটেন্ট বলে সাংবিধানিক মব। আসেন, ব্যাংক লুটগুলো যেভাবে হয়েছে, আবুল বারাকাতের সময় বাংলাদেশ ব্যাংকের সাবেক, এগুলোকে বলে অর্থনৈতিক মব। রাষ্ট্রীয়ভাবে আমরা তো খালি মব নিয়ে চিৎকার করি, এগুলো হলো অর্থনৈতিক, জাতীয়ভাবে রাজনৈতিক অর্থনৈতিক মব। আপনি যখন আয়নাঘর বানান, বিনা বিচারে হত্যা করেন, 56 জন সেনা অফিসার চলে যায়, মৃত্যুবরণ করে বা হত্যা করা হয়, এটাকে বলে রাষ্ট্রীয় মব। আপনি কানসার্টে বিদ্যুতের দাবিতে যখন নিরীহ লোক মারা হয়,
এটা রাষ্ট্রীয় মব। আপনি যদি মানে আমি এটা কথাগুলো কেন বলছি, এটা বলছি এই কারণে সেই সরকারটাকে আপনি নির্বাহী আদেশে বাতিল করবেন কি করবেন না সেটা ভিন্ন কথা। আমরা কি সব ঐক্যমত্য আসতে পেরেছিলাম যে কোনো কথা নাই, বিচারটা একাগ্রচিত্তে হয়ে যাক। সেখানে আমরা কি বলি, আন্তর্জাতিক মানের বিচার হইতে হবে। ভেগ টার্ম, আন্তর্জাতিক মানের বিচার চাওয়া মানে হচ্ছে তার বিচারটা আমরা চাই না। আমরা তো এই যে মানবাধিকার আইনে বিচার করছিল না জামাতের বিভিন্ন লোকের মানবতা বিরোধী অপরাধী, ইয়েস, তারা অপরাধী, আমি ধরে নিলাম অপরাধী, কিন্তু আপনি তো তার বিচারটা দিবেন, তার তো একটা আইনি সুন্দর একটা লাগবে, আইনের আওতায় যে আনবেন সেখানে কোনো প্রশ্ন থাকবে না। আমরা সবাই জানি এই দেশে আমরা এই আবার কিভাবে আপনি মৃত্যুদণ্ডগুলো দিচ্ছেন, তখন কোথায় ছিল এই বক্তব্যগুলো যে আন্তর্জাতিক মানের বিচার হতে হবে না? তখন এই প্রশ্নটা উঠেছিল। আমার কাছে মনে হয় না ইউনূস সাহেবের কথায় জিয়া রহমান সাহেবের কথায় মিল পাইছেন, যেটা এটা আমি টু সাম এক্সটেন্ট অ্যাপ্রিশিয়েট করি। হয়তো জিয়া রহমান সাহেবের একটা লক্ষ্য ছিল এবং তিনি কিছু করতে চেয়েছিলেন এবং সে ডিটারমাইন্ড ছিলেন, ফলে তাকে ত্যাগ করতেছে, তার দেহ ত্যাগ করতে, মৃত্যুবরণ করে, কারণ ডিটারমাইন্ড ছিলেন। ইউনূস সাহেব হয়তো ডিটারমাইন্ড ছিলেন, কিন্তু পরিস্থিতি বুঝে দেখছেন যে বেশি ডিটারমাইন্ড হলে জিয়ার মতো অবস্থা হইতে পারে, তাই হয়তো সে আবার একটু স্মুথলি যাইতেছেন। বাট চিন্তাধারাটা হয়তো মিল আছে, অভিন্ন চিন্তাধারা আছে, সেটা ভালো। সেটা কার, এবং এটা কার জন্য কাল হবে জানেন? পতিত সরকার। এই যে ইউনূস সাহেবের চিন্তাভাবনা বা জিয়া রহমান সাহেবের যে চিন্তাভাবনাটা ছিল, এটা পতিত সরকারের জন্য হইল দুশ্চিন্তার কারণ। সে কারণে সামনে যে নির্বাচনটা আসতেছে, সেই নির্বাচনটা বানচাল করার জন্য অন্যতম নায়ক হতে পারেন ওই পতিত শক্তি। কেন সেটা আমি বলে দিচ্ছি। দেখ, এই প্রশ্নটা আমি শুনবো, আমি একটু পরে আসছি আপনার কাছে। আমি একটু রিপন ভাই আপনার কাছে জানতে চাই, অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা আজকে একটা প্রোগ্রামে বলেছেন যে বিএনপি ও জামাতপন্থী আমলাদের বাধায় ঠিকমতো কাজ করতে পারছে না অন্তর্বর্তী সরকার, এবং অন্তর্বর্তী সরকার গঠনের পরই বিএনপি জামাত সব জায়গায় নিজেদের লোক সেট করার পরই সরকারের পদত্যাগ চাইছেন, এমন অভিযোগ উনি করেছেন। আসলে বিএনপি সচিব নিয়োগ করে কিভাবে, সে ফর্মুলাটা আসলে কি? আসলে ভদ্রলোক তো আমি কি বলবো, সে তো অফিসই ঠিক মতো করে না বলে আমি শুনছি। আমার সাংবাদিকেরা, আমি তো পেশা সাংবাদিক, সম্পাদকও, উনি অফিসই করেন না। কে? ওই যে তথ্য উপদেষ্টা করে কি তাহলে? না, তার তো বাসা নাকি অফিস, তার সব জায়গায়। ভাই আপনার তো একটা, আপনার কি সচিবদের বাসা অফিস করবে? তা তো জানি না এটা। আপনার পিএস কি বাসায় অফিস করবে? জয়েন্ট সেক্রেটারি বাসায়, তাহলে তো কার্যালয়টা বাসায় নিয়ে গেলেই তো হয়ে যায়। সবাই বাসায় অফিস। নিবন্ধের কাছে কত স্পেসিফিক তথ্য থাকে বুঝছেন তো, মানে এই যে মন্ত্রণালয়ে যে প্রভাব আছে এটাই বোঝা যাচ্ছে আর কি, ইনফরমেশন। অফকোর্স আমার যেহেতু একটা নিউজ পেপার আছে, আমার সাংবাদিক আছে, সচিবালয়ে তাদের অ্যাসাইনমেন্ট আছে, তারা খবর নেবে না। আপনি সে যে বক্তব্য দিয়েছে সেটা বলেন, অফিস করে কি করে না? ওইটার জন্যই তো তার অফিস করে না। একটা লোক যদি নিজে অফিস না করে তো সে জানবে কি করে? প্রধানত তো তার তো রাষ্ট্রে, সে তো শপথ নিয়েছেন টু ডিসচার্জ দ্য রেসপন্সিবিলিটিস অ্যাজ এ মিনিস্টার, অ্যাজ এন অ্যাডভাইজার, তার দায়িত্ব পালন করতে হবে না? এদের সমস্যাটা কোথায়? আপনি মন্ত্রী এমপি হিসেবে শপথ নেন, আপনি পার্লামেন্টে যান না, বেতনটা তোলেন, ওনাকে দাঁড়ান আসতেছি, তো ওনাকে দায়িত্ব পালন করতে হবে না? এতদিন পরে ওনার মানে বোধোদয় ঘটলো, কারণ যেহেতু নির্বাচনটা স্মুথলির জন্য অনেক কথা বলতে চাই না। অ্যাজ এন এডিটর আমার কাছে আমি অনেক কিছুতে কম বেশি, অনেক কিছু না জানলে কিছু তো জানি, অনেক কিছু বলতে চাই এই কারণ নাগরিক হিসেবে নির্বাচনটা স্মুথলি হোক, এটা চাই। স্মুথলি কি যেতে পারবেন? এটা চাই না। ডিফিকাল্ট সিচুয়েশন আছে কীরকম, আপনাকে ছোট্ট এটা একটু, আপনি কথা যখন বলছিলেন তখন দেখলাম দেবী দুর্গা বধ করেছেন অসুর ইউনূসকে কলকাতায়। হ্যাঁ, দুর্গার পায়ের নিচে ত্রিশূলবিদ্ধ অসুররূপী ডক্টর ইউনূস ডোনাল্ড ট্রাম্প। আমি ইন্ডিয়ান এসের হেডলাইনগুলো পড়ে শোনাচ্ছি। ইন্ডিয়ার অন্যতম একটা গুরুত্বপূর্ণ পোর্টাল হচ্ছে TV9 বাংলা, তারা লিখেছে মহিষাসুর নয়, এই পুজোয় দেবী দুর্গা বধ করছেন ইউনূসকে, হাতে ধরা শেহবাজের কল্লাও। দিস ইজ দ্য কেমিস্ট্রি। যে প্রফেসর মোহাম্মদ ইউনূস জাতিসংঘে যেটা বলেছেন যে ভারতের সাথে মানে সম্পর্ক ভালো যাচ্ছে না, ভারত আমাদেরকে ভালোভাবে নিচ্ছে না। আপনার প্রতিবেশী দেশে এটা কি আপনি, আমাদের ধর্মাচারের মধ্যে এরকম মুন্ডু ঠুন্ডু বানাবার কোনো ব্যবস্থা নাই বটে, কিন্তু আজকে যদি মোদির এনে যদি এরকম একটা কিছু করতেন বাংলাদেশে, তাহলে তো একেবারে রে অবস্থা হয়ে যেত ইন্ডিয়ায় নাকি। এই দেশের নাগরিক হিসেবে জিনিসগুলো চিন্তা করতে হবে, প্রোটেস্ট করতে হবে, নো ম্যাটার হোয়াট।
whether he represents any political party or not. ওনার কোনো পলিটিক্যাল পার্টি নেই বলে ওনার এই বিষয়গুলি নিয়ে কেউ প্রতিবাদ করবে না। এখন আমাদের রোলটা কি হওয়া উচিত? আমাদের নাগরিক সমাজ হিসেবে, এই দেশের নাগরিক হিসেবে ইন্ডিয়ান এই অ্যাক্ট বলি, মোদি বলবে আমি তো ভাই মানে প্রধানমন্ত্রীর কার্যালয়তে মূর্তি বানাই না, মানে পূজা করতেছি না, পূজা ইন্ডিভিজুয়ালিরে করে, ফাইন। তা আপনি তো রাষ্ট্রের গার্ডিয়ান, মানে আপনি সরকার, আপনি আরেকটা দেশের বন্ধু প্রতিম রাষ্ট্রের সাথে সম্পর্ক হানি হতে পারে সেই ধরনের কর্মকাণ্ড করলে সেটা কি? আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ, আপনি তো আইনজীবী মানুষ। একবার 97-এ আমার পত্রিকাতে আপনার অনুপ চেটিয়াকে নিয়ে আমি একটা আর্টিকেল লিখেছিলাম, সেটা আমার স্বনামে, আমার নিজের নামে লেখার পর আমার পত্রিকা তো ব্যান্ড হলোই, আমার বিরুদ্ধে একটা দেশদ্রোহী মামলা রুজুর প্রস্তুত হচ্ছে। এবং এই পর্যায়ে যখন আমার লয়ার প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদ, উনি যখন আমার জামিনটা করালেন, করাবার পরে মানে সাময়িক একটা জামিন করাইলেন বটে হাইকোর্ট থেকে, তারপর তো লোয়ার কোর্টে আবার আমার মানে নিয়ম আছে, আপনাদের লোয়ার কোর্টে যাইতে হয়। তো লোয়ার কোর্টে যাওয়ার আগে উনি আমার পরামর্শ দিলেন, ইট ইজ বেটার তুমি ভাগো। তো আমি এক কাপড়ে অলমোস্ট গভর্নমেন্টকে ইয়ে করার জন্য, কনফিউজ করার জন্য এক কাপড়ে আমি আমার পরিবার সহ দেশ ত্যাগ করছিলাম। কারণ রাষ্ট্রদ্রোহ, আমার বিরুদ্ধে মামলা ছিল রাষ্ট্রদ্রোহ। কি যে আমার লেখনির মাধ্যমে বন্ধু রাষ্ট্রের সাথে সম্পর্ক হানির আমি একটা ষড়যন্ত্র করছি। তাহলে বন্ধু রাষ্ট্রের বা মানে প্রতিবেশী রাষ্ট্রের প্রধান নির্বাহী, সরকার প্রধান, তারে আপনি মানে অসুরে বিদ্ধ করতেছেন। এই যে একটা তো না, অসংখ্য মানে এই ধরনের ঘটনা ঘটছে। তো ইন্ডিয়ান গভর্নমেন্ট বন্ধু রাষ্ট্র না, শত্রু রাষ্ট্র। আমি তো তাকে শত্রু রাষ্ট্র মনে করি। আমি শত্রু রাষ্ট্রের প্রধানকে অসুরে বিদ্ধ করা, মানে আমাদেরকে তারা শত্রু রাষ্ট্র গণ্য করছে। ওখানকার মণ্ডপের লোকরা বা পূজারীরা, মানে যারা করেছেন, সবাই না, যারা করেছেন। ভারত সরকারের তরফ থেকে কি মানে বলা ছিল যে তোমার এই কর্মকাণ্ডে আমার প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমার সম্পর্ক, আমাদের সরকারকে এই বিষয়টা দৃষ্টি আকর্ষণ করে কিনা বা তথ্য উপদেষ্টা হিসেবে এটা তো আসলে তারও একটা কাজ রয়েছে। এই তথ্য উপদেষ্টার এই বক্তব্যটাই যদি আমি ধরে নিই যে বিএনপি জামাত আমরা নিয়োগ দিচ্ছে, এইটা আসলে যৌক্তিক, একজন উপদেষ্টা এই কথা বলতে পারে, তার জনপ্রশাসন মন্ত্রণালয় রেখে আসলে এই প্রশ্নটা এটা বলতে পারে না। তো এই প্রশ্নটা উপদেষ্টাকে সেই অনুষ্ঠানে সাথে সাথে প্রশ্ন করেছিল, সম্ভবত পাশে জিল্লুর রহমান সাহেব বসা ছিলেন, উনি প্রশ্ন করেছেন যে নিয়োগ আপনারা দিলেন কেন তাইলে। উনি আবার সেটা ক্লারিফাইও করেছেন। উনি বলেছেন যে দেখেন, উনি লেনিনের একটা উদাহরণ দিয়েও বলেছেন যে প্রলেতারিয়েতরা আমরা মনে করেছিলাম যে প্রলেতারিয়েতরা রাষ্ট্র চালাবে, কিন্তু পরে দেখা গেল যে কিছুদিন পরে জারের লোকেরাই আবার এসে বসাতে হয়েছে। কারণ খুব সুন্দর একটা ব্যাখ্যা তিনি দিয়েছেন। এখানে যেটা দেখা গেছে, এটা আমি আরও আগেও বলেছিলাম যে দেখেন, আমাদের যারা স্বৈরাচারের ফেসিবাদের দোসর ছিল, কিছু পালিয়ে গেছে, কিছু ওই যে সুপ্ত বা গুপ্ত চরিত্র নিয়ে তারা আত্মপ্রকাশ করেছে। এখন এগুলোকে রিপ্লেস করবেন কাকে দিয়ে? রিপ্লেস তো করবেন যারা বঞ্চিত ছিল, যারা দক্ষ বা যোগ্য ছিল, যারা অবহেলিত ছিল, তাদেরকে দিয়ে। তো এগুলো সবই তো হচ্ছে বিএনপি জামাতের লোক। তো যখনই আপনি এদেরকে রিপ্লেস করেছেন বিভিন্ন জায়গায়, এজ ইফ মনে হচ্ছে বিএনপি জামাতের লোক তার চাকরি করে নাই, মানে না মানে জীবন ভাই, আমরা নীতি কথা অনেক বলতে পারবো, আমরা ফ্যাকচুয়াল কথা যেটা, এটাই সত্য যে কিছু অরিজিনাল বিএনপি জামাতের লোক বলেই তাদেরকে চিহ্নিত করেই তাদেরকে করা হয়েছে। আপনি হয়তো একটা ন্যায্য কথা বলতে গেছেন, আপনাকে বিএনপি জামাত বলেই আপনাকে ওএসডি করা হয়েছে। তো এই লোকগুলোকে যখন রিইনস্টিগেট করা হয়েছে, স্বাভাবিকভাবেই আপনার কাছে অ্যাপারেন্টলি মনে হবে সে কিন্তু বলেছে যে আমরা ভিসি দিলাম, তো প্রভিসি দিতে হবে জামাত থেকে, প্রভিসি দিতে হবে বিএনপি থেকে। সত্য, এটা তো অস্বীকার করার উপায় নাই। ইউনিভার্সিটিগুলোতে যান, ভিসি যদি বিএনপির হয়, প্রভিসি জামাতের, কোথাও আওয়ামী লীগের ভিসি প্রভিসিও রয়ে গেছে, নানা সম্পর্কের জালে সেটা হয়েছে। এখন এই প্রশ্নটা রাষ্ট্রের প্রশ্নের জায়গা থেকে, এই যে আমলাতন্ত্রে বিএনপি জামাত আওয়ামী লীগ আমরা ভাগ হয়ে গেলাম, ইউনিভার্সিটিতে বিএনপি জামাত আওয়ামী লীগ ভাগ হয়ে গেলাম, এটা তো আমাদের জাতীয় দুঃখ, এটা তো আমাদের জাতীয় সংকট। আপনি যখন আওয়ামী লীগকে বাদ দিবেন, স্বাভাবিকভাবে বিএনপি জামাত থাকবে, এবং আপনি যখন বিএনপি জামাতকে রাখবেন, অ্যাপারেন্টলি অ্যাডমিনিস্ট্রেশন চলে যাবে তাদের। এখন আপনি যে কোনো একটা ইউনিভার্সিটি, সে ফর এক্সাম্পল ধরেন, আমি যদি কোনো একটা ইউনিভার্সিটির কথা বলি, এই ফেলিউরটা কার? আমরা কিন্তু দায়ী করছি সরকারকে। কারা দায়ী করছি? হয় আমি দায়ী করছি, অথবা জামাত দায়ী করছে, অথবা বিএনপি দায়ী করছে। কিন্তু সেখানে কাকে দেখা যাচ্ছেন? ঢাকা ইউনিভার্সিটিতে আপনি দেখেন সবাই বলতেছে ভিসি জামাতপন্থী, তো প্রভিসি তো ওখানে বিএনপি পন্থী আসছে, তাই না? চিটাগং ইউনিভার্সিটিতে যান, ভিসি হয়তো বিএনপি পন্থী, প্রভিসি হয়তো জামাতপন্থী, নানাপন্থী লোকেরা আছে। তো এই জায়গাটায় যেটা আমি তার বক্তব্যটা আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি, তথ্য উপদেষ্টার মাহফুজ আলমের, তাকে এটাও বলেছে যে আপনি, সে এটা বলেছেও যে আমি উপদেষ্টা পদে থেকে বিএনপি জামাতের নাম ধরে তো কথা বলছি, এটা হয়তো আমার পদত্যাগ চাইতে পারে ওনারা, বলেছেন। হ্যাঁ বলেছেন, উনি বলছেন হ্যাঁ আমি কিন্তু পদত্যাগ করে চলে যাবো, থাকবো না, হয়তো আমি আর কয়েকদিন আছি, নাই বেশি দিন।
আমরা এমন একটা সময়ে বসবাস করছি, এমন একটা সময়ে যাচ্ছি যে আমাদের একটা আকাঙ্ক্ষা যে রাষ্ট্রটা যাতে পুরনো রাজনীতিতে ফিরে না যায়, এবং পুরনো রাজনীতির পথে কিন্তু আমরা হাঁটছি ঘুরে ফিরে। কারণ এই যে যেটা সে বলেছে যে এই যে মানে আমলাতন্ত্র, এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এই যে দলীয়, আপনি দেখেছেন তো বিশ্ববিদ্যালয়গুলোতে ইলেকশন হয়েছে কিন্তু প্রশ্ন দূর হয় নাই। আজকে খুবই দুঃখজনক বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বিষয়টা দেখবেন, প্রথমে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে যে নীলক্ষেতে প্রশ্ন ছাপা হওয়ার প্রশ্ন, ব্যালট ছাপা হওয়ার প্রশ্নই আসে না। ভেরি রাইট কোশ্চেন, ওনারা উত্তর দিয়েছেন। যখন তদন্ত করে দেখা গেল যে নীলক্ষেতে ছাপা, সাংবাদিকরা যখন বললেন যে আমাদের প্রমাণ আছে, তখন চিফ রিটার্নিং অফিসার যিনি নির্বাচন পরিচালনার জন্য মুখ্য ব্যক্তি, তিনি বললেন যে যেহেতু অভিযোগ বলছেন প্রমাণ আছে, যেহেতু বলছেন প্রমাণ আছে, তাহলে একটু মানে খতিয়ে দেখতে হবে। এখন ভিসি বলতেছেন যে যারা প্রশ্ন ছেপেছে তাদের সাথে কথাবার্তা বলে কতটা ফাঁক কথাবার্তা বলে যেটা জানা গেল যে ওরা বলছে ওরা মানে সময় অভাবে পুরো পারতো না, ওরা কাউকে কাজ দিয়েছে। আবার বলছে আমাদেরকে জানানো না কেন, এটা নাকি ব্যাখ্যা দিয়েছে, ওরা নাকি ব্যস্ততার কারণে এটা জানাতে পারে না। রিপন ভাই, আমি একটু কথাটা বলি এভাবে, কথা হচ্ছে আপনার কাছে যখন কমপ্লেইন আসছে, আপনি কমপ্লেইনটা শুনতেন, রাইট, যে ঠিক আছে আমরা এটা খতিয়ে দেখছি। আপনি বললেন কি যে নীলক্ষেতে ছাপানোর প্রশ্নই ওঠে না। যখন প্রমাণ আসলো আপনি বললেন যে হ্যাঁ আমরা ইনকোয়ারি করেছি, ইনকোয়ারি করে দেখলাম এটা না, তখন বলেনি, বলছে যে প্রমাণ যেহেতু বলছেন আছে, যেহেতু বলছেন আছে, তাহলে এটা আমরা তো যখনই বলা হয়েছে তখন প্রমাণ সহ বলা হয়েছে। সরি, আমি এটা খুদ ভিতরে আলোচনা করতে চাই না। আমি আপনাকে বলছি যে ভাই, আমিও পার্সোনালি মনে করি ইলেকশনে কোনো রিগিং হয় নাই, মেজর কোনো রিগিং হয় নাই। কারণ রিগিং যদি হতো সেটার ছাপ আমরা অন্যভাবে দেখতে পেতাম। আমি বলতে চাচ্ছি ইউনিভার্সিটি অথরিটির নিরপেক্ষতার প্রশ্ন, রাইট, আপনার বলা উচিত ছিল যে হ্যাঁ ইলেকশন রিগিং হয় নাই, আমি শিওর, বাট নীলক্ষেতে ছাপা নিয়ে যে প্রশ্নটা হয়েছে এটা আমাদের ফেলিওর। আপনার কোনো না কোনোভাবে এই ব্যর্থতা আপনাকে স্বীকার করতে হবে। এই যে আমরা দলীয় দৃষ্টিকোণ থেকে ব্যর্থতা স্বীকার করতে চাচ্ছি না, এইটাই হচ্ছে আমাদের এই যে দলীয়টা প্রশ্নটা। বিশ্ববিদ্যালয় ভিসির আসলে দলীয় সিদ্ধান্তে কেন, মানে দলীয় স্ট্যান্ড কেন? না, আমার কথা তো সেটাই ভাইরে, আমার কথা হচ্ছে যে ছোট্ট বিষয় নিয়ে পৃথিবীতে পদত্যাগ করে না মানুষ। তাহলে আপনি যখন দেখলেন যে আপনার নিয়ম আপনার চিন্তার বাইরে হয়েছে, এখন কথা হচ্ছে একজন শিক্ষককে আমি বলতে শুনেছি, উনি বলছেন নীলক্ষেত কি নিষিদ্ধ পল্লী? ঠিক আছে, চিন্তা করেন। এখন প্রশ্ন হচ্ছে আপনি কথাটা প্রথমে বলতেন, আপনাকে যখন বলা হয়েছে যে এটা নীলক্ষেতে ছাপানো হয়েছে, আমি তো হোয়াটএভার ইট ইজ, আমাকে নীলক্ষেত হোক। ওই লোকটাকে আমি একটা শব্দ উচ্চারণ করতে থেমে গেলাম, মানে আপনার নাম বলেন নাই, ওর ইমিডিয়েটলি নাকে খত দিয়ে বিশ্ববিদ্যালয় ত্যাগ করা। না রিপন ভাই, আমি বলছি যেটা, আমি এত কঠোর না আপনার মতো, আমি বলতে চাচ্ছি যে এই এত প্রতিক্রিয়াশীল কেন? যখনই আপনি প্রতিক্রিয়া দেখেন তখন মনে হয় যেন আপনার কোনো বায়াসনেস আছে, অথচ আমি জানি হয়তো এদের বায়াসনেস নাই। আমার কথা হচ্ছে আপনি প্রতিক্রিয়াশীল না হয়ে, আপনি বলেন, আপনি প্রথম দিনই বলতেন যে নীলক্ষেত হোক লাল ক্ষেত হোক, আমাকে তো কোথাও না কোথাও ছাপাইতে হয়েছে, কি ঘটনা হয়েছে, কেন নীলক্ষেত ছাপানো হয়েছে এটা আমরা দেখবো। আপনি যখন প্রথমে ডিফেন্ড করেন, প্রথমে যখন ডিনাই করেন, অ্যান্ড দেন যখন আবার আসে, তারপর যখন সরি বলেন না, তারপর যখন করেন না, তখন তো প্রশ্নটা আপনি তৈরি করেন, প্রশ্নবিদ্ধতা তৈরি করেন। আমার মূল কথা জায়গা যেটা, সেটা হচ্ছে আপনি তথ্য উপদেষ্টার কথা বলবেন, আমি তথ্য উপদেষ্টা অফিস করেন কি করেন না এটা আলাদা বিতর্ক, কিন্তু তিনি যে কথাগুলো তুলে ধরেছেন আজকে, আমার কাছে মনে হয়েছে যে এই প্রথম সরকারের কোনো একটা জায়গা থেকে ব্যর্থতার দায় স্বীকার করা হয়েছে এবং কিছু কথা অকপটে বলা হয়েছে। হয়তো অনেক সময় আরো বলেছেন যে আমাদের বয়স অভিজ্ঞতা কম, জনগণ নিশ্চয়ই যেন আমাদের ক্ষমা করবে। আমি প্রিন্স ভাই আপনার কাছে একটু জানতে চাই, তথ্য উপদেষ্টার মন্তব্য যে আমরা এখন পরবর্তী সরকার অপেক্ষায় আছেন, আর আমি অপেক্ষায় আছি কখন নেমে যাব, মানে যে কোনো সময় নেমে যেতে পারি, তাই পদত্যাগের দাবি করে কোনো লাভ নেই। তার এই মন্তব্যটা কি আসলে একটা বিদায়ের সুর, না নির্বাচন নিয়ে একটা যে শঙ্কা রয়েছে সেই শঙ্কা দূর করার মতো একটা মন্তব্য? না, আমার প্রাইমারি পজিশনটা হচ্ছে যে নির্বাচন নিয়ে শঙ্কারের সাথে আমি মিলাতে চাই না। একটা তো ঠিকই যে সে বুঝছে বিদায়ের সুর, যদি বলেন বাস্তবে তো তাই। এমনিতে যদি উনি আগে না যান, আগে বলতে আমি বলছি ভোটের আগে, যদি উনি ইলেকশন করেন টরেন এমনিতেই যাবেন, এটা তো নির্বাচনের সুর, আপনি এটা বলেন না, তাহলে তো নির্বাচনের সুর। আমি বলছি নির্বাচনের সময় বললাম যে নির্বাচনের এটা একটা যদি করেন তাহলে হয়তো আগেও যেতে পারেন, সেটা একটা, সেটা আছে। কিন্তু এখানে পরে যেটা বলেছেন আমার বিবেচনা, আপনি যেটা কোট করলেন ঠিকই তো বলেছেন। এখন এইটা নিয়ে আমি বলি যে কেন আমাদের এত হাউতাশ করতে হচ্ছে? আপনি আমলা মানে তো তাই, আপনার তো বিবেচনা করতে হবে। আমলা মানে সে তো ওই কাজটাই করবে। বরঞ্চ আমি একটু উল্টে অন্য জায়গায় অভিযোগ করি, সেটা কি জানেন? যে এটা আমি একটু আবার অনেক জায়গায় বলেছি, আজকেও বলি, এটা প্রথম অনেকদিন বলছি, সরকার 8ই অগাস্ট দায়িত্ব নেওয়ার পরে 12ই অগাস্ট অল্প সময়ের জন্য আমাদের সাথে যে বৈঠকটা হলো, আমরা কিন্তু অন্য কথার মধ্যে, ওনাদের অবশ্য শোনার সময় ছিল না, যারা উপদেষ্টা থাকে তাদেরও সময় ছিল না, যা যা বলেছে কোনোটাই রক্ষা করেনি, অন্য আলোচনা। একটা কথা কিন্তু আমরা বলেছিলাম যে দেখেন
এইবারের এইটার মধ্যে কোনো দল বা গোষ্ঠী বিজয়ী হয় নাই। আপনি প্রশাসনের বিভিন্ন জায়গায় পরিবর্তন হবে, তা আপনাকে একটা দ্রুততার সাথে একটা নীতিমালা এমন করতে হবে যাতে করে দক্ষ দল নিরপেক্ষ ব্যক্তি যাতে নিয়োগ পায়। আমি জানি যে আমি যত সহজে বলছি অত সহজ এটা না, কিন্তু আপনি ন্যূনতম ওই জায়গাটা তো করে নাই তারা। বরঞ্চ আমি একটু এই প্রসঙ্গ না বলে পারছি না, যেহেতু কমরেড লেনিনকে উদ্ধৃত করা হয়েছে, এটা কারেক্টলি উদ্ধৃত হয় নাই, আমি শুনেছি কথাটা, খালি একটু বলি অন্য জন্যে। ধরেন লেনিনকে যেভাবে বলা হলো, হ্যাঁ একটা সময় সোভিয়েত বিপ্লবের পরে তাদের অনেক কিছু পরিচালনার জন্য নিউ ইকোনমিক পলিসিও করতে হয়েছে, সেই ক্ষেত্রে অনেকগুলো এক্সপার্টকে আনতে হয়েছে, কিন্তু ক্ষমতা রাখতে হয়েছে কার হাতে? সরকারের হাতে। তা ওনারা যদি ওই কাজটা করতেন, হ্যাঁ কোনো প্রয়োজনে যদি কাউকে রাখতেন, কিন্তু ক্ষমতা যদি ওনার হাতে আনতেন তা তো হতো। কিন্তু এখন তো আরো থলের বিড়াল বেরিয়ে গেল। ওনার ভাষায় ক্ষমতা দিয়েছেন জামাতের হাতে, ক্ষমতা দিয়েছেন বিএনপির হাতে, আর অনিচ্ছারিত যেটা বলে নাই বা ডিফ্যাক্টো ইউনিয়ন পরিষদ জায়গা থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত এনসিপি আছে। তো তাহলে তো আপনি এই ধরনের হজবরলা হবেই। এবং তারা দেখছে আগে যে আমলারা ধরেন তারা ক্ষমতার উপরে ভর করে আওয়ামী লীগ না